পার্লামেন্ট এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট কেমনে করবে অ্যাডভোকেট শিশিমণি? এই নির্বাচন আগে এটা ইমপ্লিমেন্ট করবে কেমনে? আপনি আমারে বলেন না, এটা মাঠে বলা সহজ। এই নির্বাচন আগে এটা কেমনে করবে? আপনি কিন্তু আপনার 100 বক্তৃতা আমি শুনি, সেটার মধ্যে আপনি বলেন আমি জানুয়ারি মাসে ইলেকশন চাই। জানুয়ারিতে না, 2028 এর জানুয়ারিতে ইলেকশন করলো, এর একটা ইমপ্লিমেন্ট করলো আপনি করতে পারবেন। আপনি আমার টাইমলাইন দেখান সব করে। আমি আপনাকে টাইমলাইন দিয়ে দিচ্ছি, প্লিজ নোট মাই টাইমলাইন। হ্যাঁ, যে আমি নোট করতেছি, যেভাবে please note down. I request you to note down as a senior brother. I request you to note down my points. I'm noting down. I'm following your suit. The first point, ঐক্যমত্য কমিশনের ইমপ্লিমেন্টেশনের বৈঠকে 6টা প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। সর্বশেষ সেখানে প্রধান উপদেষ্টাও হাজির ছিলেন। ফার্স্ট প্রস্তাব ছিল, যেদিন আমাদের সঙ্গে প্রথম ঐক্যমত্য কমিশন ইন্ডিভিজুয়ালি আলাপ করে সেপারেট পলিটিক্যাল পার্টির সঙ্গে প্রথম কথা বলে, এটি আজ থেকে প্রায় 7 মাস আগে, সেইখানে তারা 6টা অপশন দিয়েছিলেন যে এই ইমপ্লিমেন্টেশনটা হবে নির্বাচনের আগে রেফারেন্ডামের মাধ্যমে, অথবা হবে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে, অথবা হবে একটি প্রক্লেমেশনের মাধ্যমে, অথবা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমে, অথবা হবে নতুন সংসদ আসার পরে সংসদের মাধ্যমে। এই 6টা প্রপোজাল নিয়ে আলাপ করে সর্বশেষ এই 6টার মধ্যে কে কোনটা পক্ষে আছেন আমাদেরকে প্রস্তাব পাঠানো হয়, আমরা জবাব দিই। আমরা বলেছি যেহেতু যে জিনিসগুলোতে আমরা এগ্রি করলাম, এখানে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন চেঞ্জ করার মতো কিছু প্রপোজাল আছে, আমরা এগ্রি করেছি। সেই জন্য আমরা বলেছিলাম বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সংবিধান অ্যামেন্ড করে পরিবর্তন করা যায় না, এটা করার 2টো রাস্তা আছে। তার মধ্যে প্রধানতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে যখন এটা করা হয় তখন বেসিক স্ট্রাকচার ক্যান বি অল্টার্ড। একটা প্রপোজাল আছে ওখানে যে হাইকোর্টের 6টা বিভাগ আবার বিভাগে চলে যাবে। আপনি জানেন হাইকোর্টের 6টা বিভাগ হয়েছিল, 8th অ্যামেন্ডমেন্ট মামলায় সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে। ঐকমত্য কমিশনে ডিক্লেয়ার করা হয়েছে ডিসেন্ট্রালাইজেশন অফ হায়ার জুডিশিয়ারি, যেখানে 6টা আবার নিজ নিজ বিভাগে চলে যাবে। অ্যাডভোকেট শিশিমণির এই ব্যাপারগুলো আমি মোটামুটি জানি। এখন ঘটনা হইতেছে যে আপনি 6টা প্রস্তাব দিচ্ছেন, সেই 6টা প্রস্তাবের মধ্যে বিশেষ সাংবিধানিক একটা জিনিস আছে, যে বিশেষ সাংবিধানিক পরিবর্তন আপনি এটা করবেন কিনা। আপনি এখন তো একটা গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এই সংবিধানের মাধ্যমে উপদেষ্টারা আছে না 106 এর মাধ্যমে আছে, এগুলি নিয়ে তর্ক করে তো তর্কের শেষ নাই। এখন ঘটনা হইতেছে যদি আমরা একটা ইলেকশন চাই, আপনারা কি এই দাবি করতেছেন যে প্রথমে একটা গণপরিষদ নির্বাচন কইরা তারপরে সংবিধানটা নতুন করে রাইখা নতুন করে আইনা তারপরে আবার একটা ইলেকশন করতে? এইটাই আমি বুঝতেছি। কিন্তু আমার কথা হইলো, আপনারা যদি আসলে মানে বা একটা রেফারেন্ডাম দিয়া ওইটার মধ্যে হা না ভোটের মধ্যে কে জিতলো কে হারলো এটা কইরা আপনারা এটা চাইতেছেন যে আপনারা হয় গণপরিষদ নির্বাচন করবেন নাহলে রেফারেন্ডাম করবেন। আমার কথা হইলো যে ভাই, এইটা একটা জাতীয় সংসদ নির্বাচন দেন, জামায়াতে ইসলামী বিএনপি তারা তাদের জনগণের রায় প্রত্যক্ষভাবে পরীক্ষা করুক। এটা আমি আপনি সবাই জানি যে গণভোটের মাধ্যমে আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে রায় পরীক্ষা করা যায় না। আপনারা ক্ষমতায় আসেন, আপনারা এগুলো ইমপ্লিমেন্ট করেন। বিএনপি তো এইটাই কইতেছে যে আপনারা তো ক্ষমতায় আসবেন, ক্ষমতায় সেগুলো ইমপ্লিমেন্ট করেন, অসুবিধাটা কি? আপনারা কিন্তু বিএনপির উপরে এটা চাপাইতেছেন এইটা বইলা যে বিএনপি ক্ষমতায় আসবে এবং আসলে এটা করবে না। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন। জবাব দেওয়ার সুযোগ দেন। জি বলেন। দেখুন গণ অভ্যুত্থানে কি ঘটেছে। বিএনপি তো মার্শাল লদের সংবিধান পরিবর্তন করে নাই। মার্শাল ল প্রক্লেমেশন নাম্বার 1 1977 এর মাধ্যমে বিএনপি সংবিধান পরিবর্তন করে নাই, সংবিধানের মূলনীতি পরিবর্তন করে নাই, অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ যোগ করে নাই, মিনিং সোশ্যাল ইকোনমিক জাস্টিস যোগ করে নাই। কোথায় করেছিল সেটা? কোন পার্লামেন্টে? আজকে কেন এই কথা বলছেন? কারণ তারা গণ অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিকে তারা ঐতিহাসিকভাবে সাংবিধানিকীকরণ করতে চান না। এখানেই তাদের রাজনীতি। আমি সেটাকেই বলছি ভুল রাজনীতি। 106 এর আপনি বিশ্বাস করেন এটা? 106 এর গভর্নমেন্ট এটা? 106 এর গভর্নমেন্ট যদি হয়, দেখেন তো বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা শপথ বলতে কিছু আছে কিনা? না, 106 দিয়ে এটা সুপ্রিম কোর্ট রেটিফাই করছে। আমি একটু পর্যন্ত মাইনা নিব, আমি উকিলি তর্কে যাব না। আমি বলবো চিফ জাস্টিস এবং তার ব্রাদাররা বৈশা বলছে যে এটা পারে, আমি ধরে নিছি এটা পারে। কারণ সকল কিছুই তো পারসেপশন। আমাকে এটা ধৈর্য নিতে হয়েছে যে এটা পারে। এখন সংবিধানে নাই প্রধান উপদেষ্টা, এখন আমার কাছে আমি এখন প্রধান উপদেষ্টা বসাবো, আমি এখন চিফ জাস্টিসের কাছে গেছি, ও আর ওর ব্রাদাররা মিলে কইছে তুমি এটা পারো, এখন আমি ওইটারও কোশ্চেন করবো, কই গিয়ে ঠিকমু তারপরে গিয়ে আমি? এটাই তো ভুল রাজনীতি। এই ভুল রাজনীতিকেই তো বিএনপি নিয়ে গেছে দেশকে। এই 106 কে করার ক্ষেত্রে তারাই তো অ্যাডভাইস করেছে। যদি তারা এখন কেন সেটা রেকটিফাই করতে চায় না, এখন কেন গণ অভ্যুত্থানের এই গভর্নমেন্টের মূল শক্তি তো পিপলস উইল কে তারা রিকগনাইজ করতে চাচ্ছে না। ভাই বলেন এই যে 2026 সালের আমার একটু সুযোগ দিলে ফেব্রুয়ারি আপনি শেষ করলে আমি একটু কই, আপনি সুযোগ দিলে আমি একটু কই। আপনি যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলা হচ্ছে, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আইন কোথায় পেল তারা?
Where is the law? না আইন পায় না অ্যাডভোকেট শুনেন কেন সমিয়ে নিল না আইন পায় না আমি আপনার আইন দেখাই দাঁড়ান আপনারে তো আমার আসলে আমি আপনার আইন দেখাই আমি আপনার বলি আপনি মার্শাল লর উদাহরণ দিলেন 1977 সালের প্রক্লেমেশনের কথা আপনি কইলেন বাংলাদেশে যদি এখন একটা মার্শাল ল হইতো যেখানে কনস্টিটিউশন সাসপেন্ড করা যায় কনস্টিটিউশন সাসপেন্ড রাখা যায় তারপরে যেমন ইচ্ছা এটাকে আমি পরিবর্তন করে পরে ভূতাপেক্ষ আমি এটা চেঞ্জ করতে পারি সেইটা কিন্তু হইতো আরেকটা সিনারিও এখন বাংলাদেশে কিন্তু আসলে মার্শাল ল বা যেই লতে আমি আমার সংবিধান সাসপেন্ডেড রাখছি ওইটা কিন্তু আমি করি নাই কেন করি না এটা জামাত ইসলামের দোষ নাকি বিএনপির দোষ নাকি ইউনূস সাহেবের দোষ নাকি ওয়াকার সাহেবের দোষ এটা ইতিহাস ঠিক করবে পরে আমি জানি না এটা কার দোষ বা গুণ না ফরহাদ মজার ভাইয়ের দোষ আমি যেটা কইছি সেটা আমি বলি এখন আপনি তো কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই ভাই এখন আপনি যখন কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই আপনি যখন একটা মার্শাল ল নাই আপনি প্রতিদিনের কাজকর্ম আপনি কি দিয়া চলবেন আপনি যে আমার নামে মামলা করবেন আমি আপনাকে খুন করছি এটা আপনি কি দিয়া করবেন আপনি যদি এখন সংবিধান 1 মিনিটের জন্য সাসপেন্ডেড থাকে কি করবেন আপনি আমারে বলেন আপনাকে তো একটা ভান কইরেই যাইতে হবে যে না আমার একটা সংবিধান আছে তাহলে আপনাকে শুনেন তাহলে আমার প্রশ্নের আনসার শুনেন বলেন তাহলে আপনি আমাদের কনস্টিটিউশনাল জার্নির পার্টগুলো সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনি 100% ওয়াকিবহাল আপনি বাংলাদেশের সংবিধানের 153টা অনুচ্ছেদ at least 90% ওয়াকিবহাল আমি ধরে নিচ্ছি 100% because you are my senior brother happen to be the legal career 153 কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে একটু কনস্টিটিউশনটা খুলে একবার বসেন আমরা বারবার বসেছি 57টা অনুচ্ছেদ ইতোমধ্যে অ্যাব্রোগেটেড হয়ে গেছে বাই ওয়ে অফ অ্যাকশন of the state and by the mass movement জনগণের পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া আগামীতে বিএনপি কেন সকল রাজনৈতিক দলের সামনে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া বাকি যত আর্গুমেন্ট করা হবে সবই গুজামিলের আর্গুমেন্ট যদি এই গুজামিলটা রেখে সামনের দিকে অগ্রসর করা হয় আমাদের কনসার্নটা দেখেন ভাই আমাদের কনসার্নটা নট টু ক্রিয়েট এনি অবস্টাকল ইন হোল্ডিং জেনারেল ইলেকশনস আমাদের কনসার্ন হলো আমরা জানুয়ারিতে নির্বাচন চাই আমরা ডিসেম্বরে নির্বাচন চাই আমরা ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন চাই আমরা 48 ঘন্টার ভিতরে এই কমপ্লেক্সিটি দূর করে ফেলা সম্ভব এই কমপ্লেক্সিটি আগামী 72 ঘন্টার ভিতরে দূর করে ফেলা সম্ভব 72 ঘন্টার ভিতরে দূর করেন এটা একটু বলেন তো এটা প্রবলেম সলভ লেটস প্রসিড ফার্দার ওয়্যার ইজ দ্য প্রবলেম ফার্দার প্রসিড বলতে যে মানে আমরা কি এখন কনস্টিটিউশনটাকে উইথহেল্ড রাখবো কি করব এখন কিছুই করবেন না আপনি কনস্টিটিউশনের অতীতে যা করেছেন তাই করবেন আপনি সফার প্র্যাকটিকেবল জুলাই সনদের যে কয়টা বিধানের সঙ্গে সংবিধান সাংঘর্ষিক আছে এই কয়টা বিধানের উপর জুলাই সনদকে সুপ্রিমেসি দিবেন দ্যাট ইজ ডান দিস ইজ দ্য ওয়ে উই হ্যাভ ডান সেটা তো অ্যাডভোকেট সিজিমনির এটা তো অলরেডি আপনি বলছেন 57টা অনুচ্ছেদ অলরেডি লঙ্ঘিত হয়ে গেছে এই 57টা অনুচ্ছেদ আপনি কিছু করেন আর না করেন এখন যদি আপনি চুপ করে বসেও থাকেন আপনাকে এটা রেটিফাই করতে হবে কিন্তু আসলে না করলে আপনার ঝামেলা আছে আজকে না হোক 20 বছর 25 বছর 30 বছর পর আপনার ঝামেলা আছে আপনি তো এটা করবেনই কিন্তু এইটা করার ক্ষেত্রে কোন ওয়েতে এটা করা হবে কেমনে এইটার মধ্যে থেকে এটা করবে বিএনপিও কিন্তু বড় ঝামেলায় পড়বে বিএনপি কিন্তু সুখে থাকবে তা না সবাই ঝামেলায় পড়বো আমরা মানে এই 57 অনুচ্ছেদের মধ্যে সবাই ঝামেলায় পড়বে আমি এইজন্য বলছিলাম ভাই আমি এইজন্য বলছিলাম যে নেগেটিভ রাজনীতি থেকে বের হয়ে আসলে যে দুইটা তিনটা ওয়ের কথা বলা হচ্ছিল একটা ছিল রেফারেন্ডাম আর একটা ছিল স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ এর মাধ্যমে সবাই ঐক্যমত্য হয়ে এটা যা হয়ে গেলে could have been solved within 48 hours আমি কিন্তু অ্যাডভোকেট মনির আপনার সঙ্গে আমার আসলে আলাদা করে বসতে হবে আমি কিন্তু বুঝতেছি না আর্গুমেন্টটা কথা কারণ বিএনপিও তো এটা নিয়ে ঝামেলা পড়বে বিএনপি কে এটা রেটিফাই করতেই হবে বিএনপি তো এটা নিয়ে বসে থাকতে পারবে না সংবিধানের মধ্যে আমি একই পৃষ্ঠায় আমিও মনে করি 57টা অনুচ্ছেদের 57টা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুচ্ছেদ মানে শেখ হাসিনা শেষ দিকে যে সংবিধানটা এমন জায়গায় নিয়ে গেছে এর জন্য এক একজনের 7 বার 8 বার করে ফাঁসি হবে এখন এই জায়গাগুলি তো সবগুলি ঠিক করতে হবে বিএনপি তো এটা দ্বিমত করে নাই ভাই আপনি কোথায় দ্বিমত পাই না আমি তো পাই নাই যে দ্বিমত করছে তো দ্বিমত তো করছেন সর্বশেষে ওই দিন দেখলাম হঠাৎ করে বলতেছেন ঠিক আছে সনদের প্রাধান্য দেওয়া যাবে কি যাবে না এই ব্যাপারে আমরা আরেকটা 106 এ প্রেসিডেন্টের মাধ্যমে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে আরেকটা অ্যাডভাইজারি অপিনিয়ন পাঠাই আবার মাথায় বিএনপির আর্গুমেন্ট হলো উই আর উইদিন দি কনস্টিটিউশন কিন্তু কনস্টিটিউশন যে অ্যাব্রোগেট হয়ে গেছে কনস্টিটিউশন যে ইতোমধ্যে 57টা এটা কি তাদের জন্য ডেঞ্জার না সেটা তো সকলের জন্য ডেঞ্জার সেটা তো আমরা রেট্রোস্পেক্টিভ ঠিক করে নিব সেটা তো আমরা ভূতাপেক্ষ ঠিক করে নিব ভাই এই বিশ্বাসটা আপনারা কেন রাখতেছেন না বিএনপি আচ্ছা ঠিক আছে যাক আপনার সঙ্গে এটা নিয়ে আমার আলাদা করে অনেক কথা হইতে হবে এইটা নিয়ে আমি মনে হয় অনেক কথা বলবো আমার মনে হয় ডেফিনেটলি এটা নিয়ে আসলে আপনার সাথে আমার কথা বলার